প্রথম প্রত্যাশা হচ্ছে শেখ হাসিনার দোষ কি ছিল? প্রথম হচ্ছে উনি নির্বাচন ঠিক মতো করে না, উনি নিজের লোকজনকে দিয়ে নির্বাচন করায়, ভোট গণে না, এবং না ভোট না গুনে ওনার পছন্দের লোকদেরকে এমপি বানায়, জনগণের পছন্দের তোয়াক্কা করে না। ওনার যাকে ভালো লাগে সে এমপি হয়, ওনার যাকে ভালো লাগে সে মন্ত্রী হয়। এটাই তো স্বৈরাচারী মনোভাব, সেটা তো অবশ্যই ওনার মধ্যে ছিল, এটা নিয়ে কেউ তর্ক করবে না। তাহলে প্রথম দোষ হচ্ছে উনি অগণতান্ত্রিক। নির্বাচন দিলে উনি বহু আগে চলে যাইতে হইতে হয়, মানুষ তাকে বিদায় করে দিত ভোট না দিয়ে। তো এটা হচ্ছে তার প্রথম দোষ। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি এবং অর্থনৈতিক বিশৃঙ্খলাকে উনি প্রশ্রয় দিয়েছেন। যারা এই ব্যাংক লুট করে, যারা এনবিএফআই লুট করে, যারা টাকা পয়সা নিয়ে লোনের টাকা নিয়ে ফেরত দেয় না, এরকম বড় লোকেরা, অলিগার্ক, ক্রোনি ক্যাপিটালিস্টরা তার চারপাশে ঘিরে থাকে। তার আর্থিক উপদেষ্টা বা তার একজন উপদেষ্টা উনি শেয়ার মার্কেট কেলেঙ্কারির জন্য দরবেশ উপাধি পেয়েছিলেন, এবং তিনি শেয়ার মার্কেটে গেলেই লোকে ভাবতো যে আজকে শেয়ার মার্কেট খালি হয়ে যাবে, এবং যাইতে হইতো না, উনি আসেন জানলেই লোকে ভাবতো যে শেয়ার মার্কেট খালি হবে। তাহলে এই ধরনের লোকজনকে উনি প্রশ্রয় দিয়েছিলেন, এবং উনি জানতেন যে দুর্নীতি হয়, এটা উনি অস্বীকার করতে পারবেন না, কারণ এই দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে সকল পত্র পত্রিকায় প্রমাণ সহ ছাপা হয়েছে। ইসলামের বাড়ির ছবি, পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে এই রাজনৈতিক নেতাদের বাড়ি জমির ছবি, এগুলো প্রকাশিত হয়েছে, বলে এটা উনি অস্বীকার করতে পারবেন। তৃতীয় ছিল দলীয়করণ। উনি মেধাকে, যোগ্যতাকে মূল্যায়ন না দিয়ে উনি লোকজনকে নিজের দল, নিজের পছন্দ, নিজের লোকজনের আত্মীয় স্বজন, এমনকি সরকারের মধ্যে নিজের আত্মীয় স্বজন সব উনি ঢুকিয়েছিলেন। তো এইটা ওনার আরেকটা অভিযোগ ছিল। এখন এই তিনটা অভিযোগের বিপরীতে এই সরকারকে আমরা বিবেচনা করি। এই সরকারও নির্বাচন দিতে চায় না, এই সরকারও নির্বাচন শুনলেই বলে যে আমরা নির্বাচন দিব না। তাইলে কি হলো? তাইলে আমরা যে বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র চেয়েছিলাম, এই সরকারও বলে যে না, আগে আমি সংস্কার করে নেই, তারপরে আপনারা নির্বাচন নিয়ে কথা বলেন। উনি বলতো আগে উন্নয়ন করে নেই, ব্রিজ বানাই, কালভার্ট বানাই, পিলার গোনেন, পদ্মা সেতুর মধ্যে কয়টা লাইট আছে মুখস্থ করেন, এগুলো বলতো, এবং টানেল বানাই, তারপরে চিন্তা করেন, গণতন্ত্র এত তাড়াতাড়ি দরকার নাই। মানে এরকম একটা ব্যাপার ছিল। ওনার একটা এমপি ছিল সালাম নামে, না নাকি লতিফ নামে, লতিফ 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 সাহেব চট্টগ্রামের এমপি। উনি এসে এয়ারপোর্ট রোডে প্রধানমন্ত্রীর যে দপ্তর ছিল ওটার সামনে সাইনবোর্ড লাগিয়ে দিল, উন্নয়নের আগে গণতন্ত্র দরকার নাই, এই টাইপের কিছু। এবং তারপরে একটা বঙ্গবন্ধুর ছবি ঝুলাই দিল, যেটা জুতা উনি বদলাই দিল, কারণ জুতাটা ওনার পছন্দ হয়নি। মানে এরকম হাস্যকর কাণ্ড কারখানায় লতিফরা করেছে, এবং লতিফরা এমপি হয়েছে। তো এই তার মানে উনি গণতন্ত্র দিত না, এই সরকারও এরকমই। এরা এখন বলে সংস্কার আগে পরে গণতন্ত্র। তারপরে হচ্ছে দুর্নীতি। দুর্নীতি কি বন্ধ হয়েছে? আমরা দেখি গাড়ির কাচ নেমে যায়, ফলের ঠোঙ্গায় করে 7,80,000 টাকা লেনদেন হয়। আমরা দেখি ফারাবি এবং অন্য একজন ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরে যায়। আমরা দেখি কোনো পথ ছাড়াই গাজী সালাউদ্দিন তানভীর নামে একজনের বিরুদ্ধে 400 কোটি টাকার অভিযোগ ওঠে। আমরা দেখি একজন তরুণ উপদেষ্টার, যিনি বন্দুকধারীও বটে, সে বন্দুকধারী উপদেষ্টার এপিএস, তিনি 300 কত কোটি টাকার অভিযোগে পড়ে যান। তার মানে তো একই ঘটনায় আছে, একজনের পিয়ন 16 বছরে 400 কোটি, আরেকজনের এপিএস 10 মাসে বা 9 মাসে 300 কোটি। তাহলে দুর্নীতি কমে নাই, ওই একই রকম অবস্থা আছে। নতুন ক্রোনি ক্যাপিটালিস্ট বা নতুন চাঁদাবাজরা উৎপত্তি হয়েছে। এমনকি এরা তো চাঁদাবাজি করছেই, এরাই আবার অভিযোগ করে যে বিএনপি অনেক চাঁদাবাজি করছে। তার মানে বিএনপি কেও চাঁদাবাজি করতে ওনারা দিচ্ছে। তারপরে বিএনপি এবং অন্যরা অভিযোগ করে জামাতও করছে, তাহলে তারকেও দিচ্ছে চাঁদাবাজি করতে। তার মানে চাঁদাবাজি, দুর্নীতি, এটা বন্ধ করার জন্য তারা খুব একটা বেশি হয় সফল হন নাই, না হলে তারা এটাকে আশকারা দিচ্ছেন। যেরকম এই যে বাড়ি দখল করে নিয়েছে বিচার ব্যবস্থা, কি ইনস্টিটিউট, কি গণহত্যা ইনস্টিটিউট না কি যেন, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা, আন্তর্জাতিক ফ্যাসিজম ইনস্টিটিউট। এই যে এইসব ভুয়া অর্গানাইজেশন তৈরি হতো তারা দিচ্ছেন। দিনে দুপুরে গুলিস্তানের মতো জায়গাতে একটা 10তলা বাড়ি, এটা লিফট খুলে নিয়ে গিয়েছে, লুটপাট হয়ে গিয়েছে, এমনকি দেয়ালের টাইলসও নাকি নিয়ে গিয়েছে, সেইটা আবার ফ্যাসিজম ইনস্টিটিউটের জন্য ঝাড়মুছ করা হচ্ছে। তো এই যে এগুলো ওনারা হতে দিচ্ছেন, তো এই যে অবস্থা, এই অবস্থা কিন্তু ওনারা হতে দিচ্ছেন। তাইলে আমরা খুব একটা তফাৎ পাচ্ছি না। জমি দখল, বাড়ি দখল, দুর্নীতি, ফলের ঠোঙ্গায় করে টাকা নেওয়া, আর নির্বাচনে তারপরে কি? হ্যাঁ, তারপরে দেখেন, তারপরে ছিল দলীয়করণ, নিজের লোকজনকে সব জায়গায় বসিয়ে দেওয়া। আপনি দেখেন উত্তরের মেয়র বসিয়ে আছে তদবিরে, যতগুলা পিএস এপিএস নিযুক্ত হয়েছে সব নিজের পছন্দে। স্বাস্থ্য উপদেষ্টা নিজের পছন্দের 3 ভৃত্য নিয়ে এসে 2টাকে দুর্নীতির দায় সরাতে বাধ্য হয়েছেন। এরা কিসের ভিত্তিতে? যোগ্যতার ভিত্তিতে এদেরকে নিয়োগ দিয়েছিলেন? মোটেও না, চিনে, বাড়ির কাছের লোক এরকম দিয়েছে। তার মানে স্বজন প্রীতিও বন্ধ হয় নাই, তদবিরও বন্ধ হয় নাই। তার মধ্যে দেখেন
আগে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে পুলিশ নিয়ে, আর্মি নিয়ে বা প্রতিরক্ষা নিয়ে নানান জায়গা থেকে ঢুকিয়ে তারা মিছিল মিটিং করতো। পয়লা বৈশাখের শোভাযাত্রার সামনে পুলিশ দিয়ে ভরে দিয়েছিল, সেই চেহারাও বদলায় নাই। উল্টা এনসিপি নামে একটা দল মোটামুটি বাংলাদেশের সকল নিরাপত্তার সাথে নিয়ে পদযাত্রা করে, হাটে পায়ে পিছে চলে 16 চাকার গাড়ি। তো তার মানে কি বদল হয়েছে? কিছুই বদল হয় নাই। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের একটা ছাত্রলীগ ছিল, আর এদের সময় একটা ছাত্রদের দলই আছে পুরা, মানে ছাত্রলীগ না, একটা জাতীয় দল, সেটার নাম ছাত্র দল। তো কিছুই বদল হয় নাই, কিন্তু একই জিনিস আচ্ছা, চলছে, শুধু নারীর বদলে পুরুষ, পুরুষের বদলে নারী এসেছে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠান। আমি এই প্রশ্নটাই করি, যে কথাটা আপনি বললেন যে শেখ হাসিনা নির্বাচন দেয়নি, নির্বাচন দিত না, তো আমাদের জন্য কিন্তু ওই নির্বাচনের কোনো মানে ওই নির্বাচন ভুয়া ছিল আর কি। ভুয়া ছিল। যে আমরা তো একটা জেনুইন নির্বাচন চেয়েছিলাম, এই জেনুইন নির্বাচন পাওয়ার আমরা একজন ভোটার হিসেবে, জনগণ হিসেবে সেরকম সুযোগ পাওয়ার আপনি কি কোনো সম্ভাবনা খুব অতি নিকটবর্তী সময়ে দেখছেন কিনা? নির্বাচন তো জনগণের দাবি, ফলে এই দাবি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ করা না হয়, তাহলে কিন্তু যে কোনো সরকার অজনপ্রিয় হয়ে যেতে বাধ্য। কারণ জনগণের ক্ষমতা একটাই, সেটা নির্বাচন এবং ভোট দেওয়া। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এটা কিন্তু এই অভ্যুত্থানের একটা বড় প্রতিশ্রুতি ছিল। বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে, এটা কিন্তু আসলে বড় প্রতিশ্রুতি না। কেননা জনগণের সরকার আসলে জনগণের সরকার বাক স্বাধীনতা দিতে বাধ্য, কারণ জনগণ কথা বলবে, যে জনগণ তাকে নিয়োগ করেছে। আমাদের প্রধান উপদেষ্টা এবং এই সরকার যখন বলে যে তাদের নিয়োগকর্তারা সব ছাত্র, বা একদল লোককে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলে এরা আমাদের নিয়োগকর্তা, ভোটের সরকারের নিয়োগকর্তা কিন্তু গোটা জাতি। যে তাকে ভোট দিয়েছে সেও, যে তাকে ভোট দেয় নাই সেও। কারণ যে ভোট দেয় নাই সেও প্রক্রিয়াটা করেছে এই জন্য যে যে জনপ্রিয় সেই নির্বাচিত হোক। জি, যে ভোটে দাঁড়িয়ে হারে, যে লোক ভোটে দাঁড়িয়ে হারে, সে কিন্তু সমভাবে যে জিতে তার মতোই কৃতিত্ব পাওয়ার অধিকারী। কারণ দুজন মিলে দাঁড়ায় বলে গণতন্ত্র নিশ্চিত হয়, এবং একজন আরেকজনকে মেনে নিয়ে জনগণের প্রভুত্ব, জনগণের যে ক্ষমতা, সেটা স্বীকৃতি দেয় যে আমিও চেয়েছিলাম, তুমিও চেয়েছিলে ভোট, আমি পারি নাই মানে জনগণ আমাকে চায় নাই, আমি জনগণের রায় মাথায় নিলাম। জি, যদি তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে না দেন, তাড়াতাড়ি জনগণকে ভোট দিতে না দেন, তাহলে আমার ধারণা যে তারা এক সময় চাপের মুখোমুখি হবেন, এবং একইভাবে তারা আহ ভোটের দাবিতে হয়তো বা অন্যান্য দাবির কারণে তাদেরকে হয়তো অপ্রীতিকর একটা পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। আমার ধারণা যে এটা হওয়াটা তারা হয় চেষ্টা করছেন, নইলে হয়তো এটা চাইছেন তারা যে এরকম একটা অবস্থা হোক। আমি জানি না, কিন্তু তাদের আচার আচরণের মধ্যে নির্বাচনের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেটা পরিলক্ষিত হয় না।